এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে এই মেয়েটিকে ভালোবেসে দিনের পর দিন তাকে ব্যবহার করে গেছে, কিন্তু এক পর্যায়ে মেয়েটি ছেলেটির কাছ থেকে কোনো পাত্তাই পায় না। মেয়েটির কলও সে রিসিভ করে না, এমনকি তার সঙ্গে দেখাও করে না। এর জন্য মেয়েটি ধীরে ধীরে একদম চুপচাপ হয়ে যায়। আর একদিন সে আত্মহত্যা করে বসে। সে ভেবেছিল আত্মহত্যা করলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পর সে আবারও ফিরে আসে ছেলেটির কাছ থেকে বদলা নেওয়ার জন্য। তবে ছেলেটি তদন্ত করে জানতে পারে তার সঙ্গে যেটা হচ্ছে সেটা ওই মেয়েটির আত্মা ছিল না। তাহলে এই আত্মাটি কার ছিল? বন্ধুরা, সম্পূর্ণ একটি ইউনিক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পার্সোনালি গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়ের মৃতদেহ একটি গ্রামের কুয়ো থেকে জালের সাহায্যে উঠানো হচ্ছে। আর এই মৃতদেহটির নাম হলো কনি। কনি কেন আত্মহত্যা করলো সেটা কেউই জানে না। দৃশ্য পরিবর্তন হয়ে একটি ছেলেকে দেখা যায় যার নাম রোহান। সে একজন আর্কিটেক্ট। তার বাবা অনেক ধনী, কিন্তু তিনি আমেরিকাতে থাকেন। অতএব রোহান একাই ভারতে থাকে। নিত্য নতুন মেয়েদের সঙ্গে ফুর্তি করাই যেন তার সবথেকে বড় স্বপ্ন। এরপর রোহানের একজন বন্ধু তার বাড়িতে আসে এবং কনির আত্মহত্যার খবরটি রোহানকে জানায়। কনির আত্মহত্যার খবরটি পেয়ে রোহান অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে কিছু না ভেবেই কনির বাড়িতে হাজির হয়। সেখানে রোহান মধুসূদন নামের এক লোকের সঙ্গে দেখা করে। আর এই মধুসূদন কনির প্রতিবেশী ছিল। রোহান সবার সাথে কথা বলে এটা জানার চেষ্টা করছিল যে কনি আত্মহত্যার আগে কোনো চিঠি লিখে গিয়েছিল কিনা, যাতে করে বোঝা যায় যে কনি কেন আত্মহত্যা করলো। তবে পরিবার জানায় কনি তেমন কিছুই লিখে যায়নি। অন্যদিকে মধুসূদনকে দেখা যায়, যে কিনা তার মায়ের সঙ্গে বসেছিল। তার মা ভীষণ অসুস্থ। সে মধুসূদনকে বলে, তোমার বাবার তন্ত্রমন্ত্রের শক্তি তোমার মধ্যেও রয়েছে, আর সেজন্যই তুমি বুঝতে পেরে গিয়েছিলে যে কনির সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। এইসব জানার পরেও তুমি কনির পরিবারকে কেন কিছু বলনি? তোমার তো উচিত ছিল তাদেরকে সাবধান করে দেওয়া। এদিকে রোহানকে দেখা যায় সে কনির বাড়ি থেকে একটি চুলের ক্লিপ লুকিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে। তবে এটা ছিল রোহানের সবথেকে বড় ভুল। এরপর রাত গভীর হলে রোহান ঘুমের মধ্যে অনুভব করে কেউ ওর মাথার পাশে হাত বুলিয়ে দিচ্ছে। হাত পড়তে লাফিয়ে উঠে বসে রোহান। এরপর বিছানায় তাকালে দেখতে পায় কোনো মানুষ শুলে যেমনটা হয় তেমনই তার বিছানার পাশের দিকটা ভাঁজ হয়ে রয়েছে। এমনকি ওই জায়গাটা গরম ছিল, যেন কেউ এখানে শুয়ে রয়েছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সেই দিনটা যেমন তেমন কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন রাতে আবারও ঠিক একই ঘটনা ঘটে রোহানের সঙ্গে। এসব দেখে এবার রোহান ভীষণ ভয় পেয়ে যায়। সে এবার আমেরিকাতে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। তাই সে রাতের মধ্যেই আমেরিকার টিকিট বুক করে ফেলে। কিন্তু রাত গভীর হলে একটি অদৃশ্য আত্মা রোহানকে ধরে টেনে হিস্ট্রি একা ঘরের মধ্যে নিয়ে যায় আর রোহানের গলাটা চেপে ধরতে শুরু করে। রোহানও অসহায়ের মতো নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে। এরপর সেই আত্মাটা রোহানের হাতটাকে কামড়ে ধরে, যেন সে রোহানকে মারার পণ নিয়েছিল। তবে কোনো একটা কারণবশত সে আবারও রোহানকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে ছেড়ে দেয়। সে রোহানকে একেবারেই প্রাণী মারে না। পরদিন সকাল হলে রোহানের বাড়ির কাজে লোকের এসে তাকে এই অবস্থা থেকে উদ্ধার করে। এরপর জ্ঞান ফিরে রোহান নিজের হাতে একটা তীক্ষ্ণ দাঁত দিয়ে কারোর কামড়ানোর দাগ দেখতে পায়। সে ভীষণ ভয় পেয়ে যায় আর দেরি না করে তখনই ছুটে আসে মধুসূদনের কাছে। এরপর সে তাকে বলে, আমি আপনাকে এখন যা বলবো তা হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই, কারণ আপনি শুধু আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারেন। এরপর রোহান বলতে শুরু করে, আমি আপনার কাছে সব খুলে বলছি। আসলে আমি কনিকে অনেক আগে থেকেই চিনতাম। আমাদের দেখা হয়েছিল প্রায় 8 মাস আগে। আর এরপর আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়, এমনকি আমরা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ি। আর সেই থেকেই কনি আমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে এবং আমাকে বিয়ের জন্য বারবার চাপ দিতে শুরু করে। আর এইসব দেখে আমি কনিকে ইগনোর করতে শুরু করে দেই। এরপর কনি আমাকে দিনরাত পাগলের মতো কল আর মেসেজ করেই যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত থেকে বাঁচার জন্য ওর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করিনি। এরপর হঠাৎ করে একদিন কনির কল আর মেসেজ আসা একদম বন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো ও আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরপরই আমি জানতে পারি যে কনি আত্মহত্যা করে নিয়েছে। আমি জানি না যে সে এমনটা কেন করলো, কিন্তু সেই থেকেই রোজ রাতে কনির আত্মা এসে আমাকে শাস্তি দিতে শুরু করেছে। আর আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমার বাবাকে অনেক আগে থেকেই চিনতেন, তাই আমি আপনাকে ভরসা করে সবকিছু বললাম। তাই আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারেন। তাই যে করেই হোক আমাকে কনির আত্মা থেকে বাঁচিয়ে নিন। আমি বুঝে গিয়েছি যে আমি যদি আমেরিকাতে পালিয়েও যাই তাও কনির আত্মা আমার পিছু ছাড়বে না। এইসব শুনে মধুসূদন কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। আর সেই সময় অদ্ভুতভাবে ওই ক্যাফের একটা চায়ের কাপ নিচে পড়ে যায়, যা দেখে মধুসূদনের বুঝতে বাকি থাকে না যে কোনো একটা অশুভ শক্তি রোহানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখানে মধুসূদন রোহানকে জানায়, কোনো মানুষের যদি অপমৃত্যু হয় তাহলে 16 দিন পর্যন্ত তারা মুক্তি পায় না। আর এই 16 দিন ধরে সেই প্রেতাত্মা তার প্রিয় মানুষটার আশেপাশে ঘুরে বেড়ায়। তাই আমি চাইলেও তাড়াহুড়া করে তেমন কিছুই করতে পারবো না। তাছাড়া আমি তো নিজেই বুঝতে পারছি না যে এখন আমার কি করা দরকার। আমার এখন কি করতে হবে সেটা আগে ভাবনার বিষয়। তাই আমার কাছে কিছু সময়ের প্রয়োজন, আর সেজন্য তোমাকে 16 দিন অপেক্ষা করতে হবে। আর 16 দিন পর কনি শ্রাদ্ধ করবে ওর পরিবারের লোকজন।
আর সেটা করার পর হয়তো কনি আর তোমাকে বিরক্ত করবে না। আর এখানে মধুসূদনকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেও আশেপাশে প্রেতাত্মা অনুভব করতে পারছিল, যা কিনা তার মধ্যে ভয়ের জন্ম দিয়েছে। আর ভয় পাওয়ার কারণে মধুসূদন তাকে সাহায্য করতে চাইছিল না। এরপর রোহান সেখান থেকে বাড়ি ফিরে আসে আর তার চুলগুলো একেবারেই ছোট করে ফেলে, কারণ কনি জীবিত থাকা অবস্থায় সবসময় রোহানের চুলগুলোতে হাত বুলিয়ে দিত। আর মৃত্যুর পরেও ঠিক আগের মতোই সে রোজ রাতের বেলা এসে রোহানের চুলে হাত বুলিয়ে দেয়। চুল কেটে রোহান তার বাড়ির সব কাজের লোকদেরকে ডেকে জানায় তারা যেন কেউ বাড়ি লাইট অফ না করে, লাইটগুলো যেন সারা রাত জ্বলতে থাকে, আর পুরো বাড়ির দরজা জানালার পর্দাগুলো এখনই খুলে ফেলে দিতে বলে। এরপর দেখা যায় রোহান কনির ভাইকে তার বাড়িতে ডেকে এনেছে। এখানে কনির ভাইকে দেখে বোঝা যাচ্ছিল সে তার বোনের মৃত্যুতে অনেক আঘাত পেয়েছে, এমনকি সে এতটাই চুপচাপ হয়ে গেছে সেদিন থেকে বোনের মৃত্যুর কষ্টে এক ফোঁটা জল চোখ থেকে পড়েনি। এরপর হঠাৎ করে সে রোহানের সামনে কেঁদে ফেলে। এরপর রোহান তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলেই যাবে, ঠিক সেই সময় কোনো একটা অদৃশ্য প্রেতাত্মা কনির ভাইকে টেনে নিচে ফেলে দেয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে পায়ের হাড়গুলো একেবারেই বেরিয়ে আসে। দ্রুত রোহান তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর বাড়ি ফিরলে তখন অনেক রাত হয়ে যায়। আর এবার রোহানের মনের ভেতরে কু ডাকতে শুরু করে যে হয়তো তার সঙ্গে এমন কিছু একটা হতে চলেছে। আর এখানে গল্পের মোড় পুরোটাই ঘুরে যায়। দেখা যায় যখনই রোহান তার রুম থেকে যেতে লাগে তখন সামনের সিঁড়িতে উপরে একটা পিশাচকে দেখতে পায়। আর অদ্ভুতভাবে সেটা মোটেই কনির প্রেতাত্মা ছিল না, সে একটা পুরুষের প্রেতাত্মা। এসব দেখে রোহান হতবাক হয়ে যায়। তার জন্য তো একটা মেয়ে আত্মহত্যা করলো, তাহলে কেন একটা ছেলে পিশাচ তার পেছনে পড়ে গেল? সে হতভম্ব হয়ে যায়। এসবের কারণ সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সকাল হলে রোহান মধুসূদনকে তার বাড়িতে ডেকে আনে আর জানায় আমি তো ভেবেছিলাম কনি হয়তো আমার পেছনে পড়ে আছে, কিন্তু এখানে তো একটা পুরুষের প্রেতাত্মা আমার পেছনে পড়ে আছে আমার থেকে বদলা নেওয়ার জন্য। এইসব শুনে মধুসূদন অনেকটাই হতবাক হয়ে যায়। এরপর সে রোহানকে জিজ্ঞাসা করে তুমি কি নিজের কাছে কনির কোনো জিনিস রেখেছ? এখানে রোহান জানায় সে সাথে করে কনির একটা চুলের ক্লিপ নিয়ে এসেছিল। এটা শুনে মধুসূদন জানায় এর মানে ওই ক্লিপের মধ্যে কিছু একটা রয়েছে। আর এটা তখনই হয় যখন কোনো মানুষ তার কোনো অপূর্ণ ইচ্ছার সাথী হয়ে মারা যায়, তখন সেই অপূর্ণ জিনিসের সাথে সেই মানুষের প্রেতাত্মা জুড়ে যায়। আর যেহেতু তুমি একটা পুরুষের প্রেতাত্মাকে দেখেছিলে, এর মানে তো এটাই দাঁড়ায় যে কনি সেই ক্লিপগুলো হয়তো অন্য কারোর ছিল, আর সেই ক্লিপের জন্যই সে এখানে এসেছে। এবার তারা দুজনে মিলে খোঁজ লাগাতে শুরু করে কনির সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক ছিল কিনা। এরপর তারা দুজনে কনির বাড়িতে আসে। এরপর সেখানে এসে রোহান সেই ক্লিপটা যেখান থেকে নিয়েছিল সেটা ঠিক সেই জায়গাতেই রেখে দেয়। এরপর মধুসূদন কনির ঘরটা খুঁজে দেখে, সেখানে তো কনির ঘুঙুরটাও গায়েব হয়ে গেছে। আর রোহানও তার বাড়িতে রোজ সেই ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। আর এবার রোহান তো আরো বেশি হতবাক হয়ে যায়। এইসব ভেবে যে তার পিছনে তো একটা ছেলে প্রেতাত্মা রয়েছে, আর সেই আত্মাটা আবার ছেলে হলে কেন কনির ঘুঙুর পরে তাকে বিরক্ত করছে? সেই ছেলে প্রেতাত্মার সঙ্গে কনির কি সম্পর্ক থাকতে পারে? তাই রোহান এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর এসব প্রশ্নের উত্তর খুঁজতে মধুসূদন রোহানকে নিয়ে কনির বাড়ির কাজের লোকের সঙ্গে দেখা করে, যে কিনা কনিদের পাশের বাড়িতেই থাকে। আর তার নাম হলো আলসামার। আলসামার ছেলের নাম মনু, আর সে সৌদি আরবে কাজ করে। আলসামার কাছে জিজ্ঞাসাবাদ করার পর তারা কিছুই জানতে পারে না। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে আসে। এরপর মধুসূদন বাড়ি আসতে না আসতেই সেখানে ঝড় উঠতে শুরু করে। আর হঠাৎই মধুসূদন অনুভব করতে পারে যে কেউ একটা তার দিকে তাকিয়ে রয়েছে। এরপর রাত হলে মধুসূদন যখন খেতে বসে তখন আবারও তার মনে হতে থাকে কেউ একটা তার ঘরের মধ্যে রয়েছে আর ঘুঙুর পরে হেঁটে চলে বেড়াচ্ছে। এইসবের মধ্যে আপনা আপনি ঘরের দরজাটা খুলে যায় আর সামনে রাখা একটা চেয়ার নিজে থেকে মধুসূদনের দিকে এগিয়ে আসতে শুরু করে। এইসব দেখে ভয় পেয়ে মধুসূদন দ্রুত ঠাকুর ঘরে ঢুকে পূজা বন্ধ করে ফেলে। এমনিভাবে কিছুক্ষণ কেটে যায়। আর এবার মধুসূদন ঠিক একইভাবে ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। মধুসূদন ঠাকুর ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মারলে দেখতে পায় সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এমনি করে আরো কিছু সময় কেটে যায়। এরপর সবকিছু শান্ত হয়ে গেলে মধুসূদন দ্রুত সারা বাড়িতে নুন ছিটিয়ে দিতে থাকে, কারণ শাস্ত্রমতে মানা হয় যে নুন ছিটালে নাকি অশুভ শক্তি কাছে আসতে পারে না। পরদিন সকাল হলে রোহান আর মধুসূদন কনি যে স্কুলে না শিখত সেখানকার একটি মেয়ের সঙ্গে কথা বলে। আর এখানে তারা ওই মেয়েটির কাছ থেকে জানতে পারে এই নাচের ক্লাসে একটা ছেলে ছিল যে কিনা সবসময় কনির দিকেই তাকিয়ে থাকতো। এছাড়া মেয়েটা আরও জানায় সেই ছেলেটা একটা জেরক্সের দোকানে কাজ করত। এরপর সেই ঠিকানা অনুযায়ী মধুসূদন আর রোহান সেই ছেলেটার দোকানে চলে আসে। এরপর সেই দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানতে পারে ওই ছেলেটার নাম হলো ফিলিপ, আর সে নাকি কিছু কাগজ এখানে প্রিন্ট করতে দিয়েছিল। এরপর সেই কাগজগুলো নিয়ে খুলে দেখতে পায় সেই কাগজগুলোতে অনেকগুলো মন্ত্র লেখা রয়েছে, আর সেগুলো তারা বুঝতে পারছিল না। আর এখানে তারা এটাও জানতে পারে যে যখন আলসামার ছেলে সৌদি আরবে গিয়েছিল সেই সময় ফিলিপও নাকি একসঙ্গে
সৌদি আরবে গিয়েছিল আর এবার তারা ভাবে হয়তো মনুর সঙ্গে কথা বললে তারা কোনো খবর পেতে পারে। এর জন্য তারা সেই এজেন্টের কাছে চলে যায় যার মাধ্যমে তারা সৌদি আরবে গিয়েছিল। সেই লেখা থেকে তারা এটাও জানতে পারে যে ফিলিপ নামের সেই ছেলেটা নাকি সেন্ট জোসেফ চার্চ নামের একটি চার্চের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর মধুসূদন ফিলিপের বিষয়ে জানতে সেই চার্চে চলে আসে আর অন্যদিকে রোহান মনুর সঙ্গে যোগাযোগ করার জন্য আলশামার কাছে যেতে থাকে। এদিকে মধুসূদন চার্চের ফাদারকে ফিলিপের লেখাগুলো দেখায়। সে জানায় এগুলো বাইবেল আর অন্য কিছু ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর সেখানে থাকা একটা মন্ত্রে লেখা ছিল ডাইস ইরে, যেটা কিনা একটা ল্যাটিন শব্দ আর এটি ল্যাটিন ধর্মীয়দের একটি প্রার্থনার গান যেটা কিনা মৃত্যুর পর মানুষদেরকে সব কর্মের হিসাবের কথাগুলো তুলে ধরে। তবে ফাদার আরও জানায় ফিলিপ ডাই ইরের এই অংশটা বাইবেল থেকে নেয়নি, সে এই অংশটা অন্য কোনো ধর্ম থেকে নিয়ে লিখেছিল। আর সে আরও জানায় ফিলিপ নাকি এই চার্চের লাইব্রেরির সব বইগুলো পড়ে ফেলেছিল। আর সে মধুসূদনকে ফিলিপের একটা ছবিও দেখায়। দৃশ্য এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে রোহানকে দেখা যায় সে আলশামার বাড়িতে চলে এসেছে। সে আলশামার কাছে মনুর ফোন নাম্বারটা চায় আর মনু যে এজেন্সির মাধ্যমে সৌদি গিয়েছিল সেই এজেন্টের নাম্বারটাও চায়। আলশামা রোহানকে সেখানে বসতে বলে নম্বর খুঁজতে ঘরে চলে যায়। আর এই সুযোগে রোহান ঘরে ঢুকলে অবাক হয়ে যায়, কারণ ঘরে অনেকগুলো পুরস্কারের ট্রফি রাখা ছিল। তবে সেই পুরস্কারের উপর নামগুলো দেখে সে হতবাক হয়ে গিয়েছিল, কারণ সেগুলোতে মনুর নামের পরিবর্তে লেখা ছিল ফিলিপ সেবাস্তিয়ান। অন্যদিকে মধুসূদনকে দেখা যায় যাকে সেই ফাদার ফিলিপ ছবিটা দেখাচ্ছিল। যখনই সে ফিলিপের ছবি দেখে তখন সে হতভম্ব হয়ে যায়। তার মানে ফিলিপই হলো মনু, এর মানে ফিলিপ হলো মনুর ভালো নাম আর সে তো আলশামারই ছেলে। এদিকে রোহান মনুর জায়গায় ফিলিপের নাম দেখে হতবাক হয়ে যায়। তার মনে সন্দেহ বাড়তে থাকে। সে তখন সেখানে থাকা একটা বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে যা দেখে তাতে পুরোপুরি চমকে যায়। একটা বিছানার উপর অনেকদিন পুরনো কারো মৃতদেহ শোয়ানো রয়েছে, যেটা কিনা সেই বিছানায় পচে একেবারে কঙ্কালে পরিণত হয়ে গেছে। সেই কঙ্কালের গায়ে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। পুরো ঘর মাকড়সার জালে ভরে গিয়েছে আর সেই দেয়ালের গায়ে রয়েছে অসংখ্য কাগজ। এই মৃতদেহটা আর কারো নয়, এটা মনু অর্থাৎ ফিলিপের মৃতদেহ। আর সে তো অনেক আগে মারা গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে এখানে রোহান কনের ঘুঙুর মনুর পায়ে পরানো অবস্থায় দেখতে পায়। এসব দেখে তো রোহান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এরই মধ্যে পেছন থেকে এসে আলশামা রোহানের মাথায় ভারী একটা জিনিস দিয়ে আঘাত করে আর রোহান সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে এসব জানার পর মধুসূদন রোহানকে বারবার কল করতে থাকে, কিন্তু সে তো জানে না রোহান আগে থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে আলশাম্মা এখানে এসে তার ছেলের সম্পর্কে পাগলের মতো একা একা কথা বলতে শুরু করে। সে বলতে লাগে আমার মনুর অন্য একটি নাম হলো ফিলিপ, তাকে চার্চ থেকে এই নামটাই দিয়েছিল। আমার মনুর ক্যান্সার ছিল ছোট থেকে, ও ভালো করেই জানতো যে একদিন ওকে মরে যেতে হবে, তাই কখনো কনিকে নিজের ভালোবাসার কথাটা বলতে পারেনি। কনিকে আমার ছেলেটা অনেক ভালোবাসতো, রোজ জানালা দিয়ে কনির দিকে তাকিয়ে থাকতো। আর আস্তে আস্তে আমার ছেলেটা অসুস্থ হতে শুরু করে। নিজের চোখের সামনে ছেলেটা আমার কষ্টে ভুগতে শুরু করে। কি করে আমি মা এইসব নিজের চোখে দেখতে পারতাম? আমি শুধু এটাই ভাবতাম যে আমার ছেলেটা কি এইভাবে নিজের মনের কষ্ট নিয়ে শেষ হয়ে যাবে। আর সেজন্য আমি কনিদের বাড়িতে কাজ করার সময় কনির কিছু না কিছু নিয়ে তার কাছে আসতাম আর আমার ছেলের সামনে হাজির করতাম। কনির বাসের টিকিট থেকে শুরু করে ওর গলার মালা, কানের দুল, আরও কত কি। এরপর একদিন আমার ছেলেটা তার শেষ নিঃশ্বাস গুনছিল আর সেদিন আমি কনির বাড়ি থেকে ঘুঙুরটা এনে ওর পায়ে পরিয়ে দিয়েছিলাম। আর কনির ঘুঙুরটা পরে আমার ছেলেটা সেদিন খুশি হয়ে গিয়েছিল। আর মৃত্যুর সময় আমার ছেলেটা অদ্ভুত এক খুশি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আর আমার ছেলেটা সবসময় বলতো যে মা, আমার মৃত্যুর পর আমার দেহটা এখানেই রেখে দিও। আমি জানি একদিন আমারও দিন আসবে আর মৃত্যুর পর আমার বিচারের দিন প্রভু যিশু আমাকে আবার পৃথিবীতে পাঠাবে। আর সেজন্যই আমি এতদিন ধরে আমার ছেলেটার দেহটাকে আগলে রেখেছি। আমি জানি ঠিক আমার মনু আমার কাছে ফিরে আসবে। আমার মনু তো আমায় বলে গিয়েছিল যে মৃত্যুটা শুধুমাত্র একটা শুরু, আর অনেক কিছুই এখনো বাকি। আর আলশাম্মার কথা থেকে বোঝা যায় দেহ সৎকার না করার জন্য মনুর আত্মা মুক্তি পায়নি। আর রোহান যখন কনির ক্রিপ নিয়ে গিয়েছিল তখন রোহানের উপরে হামলা করে দেয়, কারণ মনু ভাবে কনি শুধু তার, তাই কনির কোনো জিনিসের উপর তার কোনো অধিকার নেই। আর এবার আলশাম্মা গম্ভীর হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমার ছেলের দেহটা যখন আমি ঈশ্বরকেই দেইনি তাহলে তোকে কি করে দেব? অন্যদিকে যখন মধুসূদন কনির বাড়িতে আসে তখন সে খেয়াল করে আলশাম্মা তার বাড়ির পাশের জঙ্গলে সেই রাতের বেলা অন্ধকারে গর্ত খুঁড়ছিল। তার মানে হয়তো সে রোহানকে মেরে সেখানে পুঁতে দেওয়ার জন্য গর্ত খুঁড়ছে। এসব দেখে দ্রুত মধুসূদন আলশাম্মার বাড়িতে ঢুকে পড়ে আর রোহানকে সেখানে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে। এরপর মধুসূদন মনুর পায়ে সেই ঘুঙুটা খোলার চেষ্টা করে, কারণ এই ঘুঙুটার জন্যই এসব হচ্ছে, কিন্তু কিছুতেই সে খুলতে পারছিল না। এটা দেখে রোহান সেখান থেকে বেরিয়ে রান্নাঘরে যায় ছুরি খুঁজতে,
আর ঠিক সেই সময় মনুর ঘরের লাইট আপনা আপনি অফ হয়ে যায় আর সেই ঘরের দরজাটাও বন্ধ হয়ে যায় আর মধুসূদনকে সেখানেই আটকে ফেলে। আর সেই ঘর থেকে এবার রোহান মনুর ভয়ানক আওয়াজ আর ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। এদিকে বাইরে থেকে আলসামা ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝতে পারে কিছু একটা গড়বড় হচ্ছে। সে দ্রুত ঘরের মধ্যে ছুটে আসে আর রোহানের উপর হামলা করে দেয় আর তাকে অনেকগুলো আঘাত করতে শুরু করে। কিন্তু রোহান কোনো মতে আলসামাকে ঠেলে দ্রুত মনুর ঘরের সামনে সে দরজাটা খোলার চেষ্টা করে। এরপর দরজাটা খুলতেই দেখতে পায় মনুর আত্মা মধুসূদনের দেহের মধ্যে ভর করার চেষ্টা করছে। আর এসব দেখে সুযোগ বুঝে রোহান মনুর সেই ঘুঙুর বাঁধা পায়ে একটা ধারালো দা দিয়ে আঘাত করতে শুরু করে। আর একটা সময় সেই কঙ্কাল থেকে ঘুঙুর পাটা একেবারেই কেটে ফেলে আর দ্রুত সেই ঘুঙুরটা কঙ্কাল সহ পুড়িয়ে ফেলে। আর আগুনে পোড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যায় সেই আগুন থেকে একটা অদ্ভুত জোরে আওয়াজ একেবারে ঘরের ছাদ পর্যন্ত বেরিয়ে যায়। আর হয়তো মনুর আত্মা আবার ফিরে পেয়েছে। এদিকে সেই ছাদে লাগানো আগুনের ফলে পুরো ঘরে আগুন ধরে যায় আর সেখানে থাকা মনুর কঙ্কালের সাথে সাথে কনির সব জিনিসপত্র আগুনে পুড়তে থাকে। এরপর মধুসূদনের জ্ঞান ফিরে আসে। এদিকে আসামাকে দেখা যায় সে তার ছেলের জন্য কাঁদতে থাকে আর সেই আগুনের মধ্যেই বসে থাকে। তাকে আসতে বলেও সে সেখানেই বসে থাকে। এইসব দেখে রোহানের খুবই মায়া হয়। সে আসামাকে এই অবস্থায় ফেলে যেতে চায় না, কারণ সে তো নিজের ছেলেকে ভালোবাসত, তাই এতদিন তাকে পৃথিবীতে আটকে রেখেছিল। এরপর দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। এরপর কিছুদিন পরের দৃশ্য দেখা যায় যেখানে রোহান মধুসূদনের সঙ্গে দেখা করতে আসে। তখন সে রোহানকে বলে আসামাকে তার ভাই তাদের গ্রামে নিয়ে গেছে। এরপর রোহান মধুসূদনকে বলে সে কাল আমেরিকাতে ফিরে যাবে। এটা বলে সে মধুসূদনের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে আর তার লাগেজগুলো প্যাক করতে শুরু করে। ঠিক সেই সময় রোহান অদ্ভুত কনের সেই ক্লিপের আওয়াজ শুনতে পায়। সে রুমে আসলে দেখতে পায় এটা তো সেই ক্লিপটা যেটা কিনা সে কনির বাড়ি থেকে নিয়ে এসেছিল আর সেটা তো পরে আবার কনির বাড়িতে রেখে দিয়েছিল। এটা দেখে সে অবাক হয়ে যায় আর তার মনে হতে থাকে কেউ একটা বিছানায় রয়েছে। এরপর বিছানার চাদরটা তুলে সে দেখতে পায় সেখানে কেউ শুয়ে আছে। এবার রোহান ভয় একেবারেই জড়সড় হয়ে যায়, কারণ মনুর আত্মাটা তো সে মুক্তি দিয়েছিল, তাহলে এখন আবার কে? এরপর যখনই রোহান সেই চাদরটা উঠায় সে শুনতে পায় সেখান থেকে একটা মেয়ের প্রেতাত্মার আওয়াজ ভেসে আসছে। আর এই ভয়ানক সাসপেন্সের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তবে এখানে আমার কিছু প্রশ্ন থেকেই যায়। মনু তো রোহানকে মুক্তি দিয়েছিল, তাহলে এখন আবার তার পেছনে কে পড়ল? আর এখানে এটা স্পষ্টভাবেই বোঝা যায় এটা হলো কনিরই আত্মা, কারণ মনুকে তো সে মুক্তি দিয়েছিল। তবে কনি আত্মহত্যা করার পর তার আত্মাকে তো সেই ঘুঙুরের মাধ্যমে এতদিন মনু আটকে রেখেছিল। আর এখন মনু মুক্তি পেলেও কনি আটকে গেছে, সে আর মুক্ত হতে পারেনি। তাই এবার সে ফিরে এসেছে রোহানের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তবে প্রশ্ন হলো কেন? ভালোবাসার মানুষের থেকে কনি কেন বদলা নিতে এসেছে? উত্তরটা হলো রোহানকে কনি ভালোবাসলেও রোহান তাকে ভালোবাসেনি। রোহান শুধু দিনের পর দিন কনির শরীরকে ব্যবহার করেছে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেহেতু কনি রোহানকে সত্যি ভালোবেসেছিল, তাই সে রোহানের এই অবহেলাটা মেনে নিতে পারেনি। সে চুপচাপ হয়ে যায় আর কষ্টে এক পর্যায়ে সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে ফেলে। আর ভালোবাসার নামে রোহান কনিকে ঠকানোর জন্য প্রেতাত্মায় পরিণত হয়েছে। আর অতৃপ্ত আত্মা এখন রোহানের পিছু নিয়েছে। সে রোহানের থেকে বদলা নিয়েই ছাড়বে। আর এই গল্প থেকে বোঝা যায় যতই মানুষের মৃত্যু হোক না কেন সেখানে সবকিছু শেষ হয়ে যায় না, কারণ মনের কোনো কষ্ট, কোনো অপূর্ণ ভালোবাসা নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে ওই অপূর্ণতার বদলা নেওয়ার জন্য ভয়ানক রূপে ফিরে আসে। আর ঠিক এটাই হলো আমাদের এই ছবির মূল অর্থ, ডাইস ইরে। তো বন্ধুরা, কেমন লাগলো এই হরর মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে আমি পরবর্তীতে এরকমের হরর মুভি নিয়ে হাজির হব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।